আজকে ভোট দিবস। আপনারা যখন এই কন্টেন্ট দেখতেছেন ততক্ষণে ভোট অনেক দূর আগায় যাওয়ার কথা। যদিও ভোটের ফলাফল সম্পর্কে কোনো ধারণা এই সকালের শিফটে হওয়ার কথা না। তারপরেও আশা করি যে সারা দেশে খুব শান্তিতে উৎসবের সঙ্গে ভোট হচ্ছে। তো গতকালকেই বলছিলাম যে ভোটের দিন পিওর খেলাধুলা নিয়ে কথা না বলাই ভালো। আর এই সময় কে খেলাধুলা নিয়ে কথা শোনে? অবশ্য টি-20 বিশ্বকাপে খুব মজার, মজার ম্যাচ হচ্ছে। সেগুলো নিয়ে গল্প শুরু করব আমরা। একটু ইলেকশনটা যাক। তারপরে তো আরো অনেক বিষয় জমে রয়েছে। ইউরোপের ফুটবল, ২০২৬ ফুটবল ওয়ার্ল্ড কাপ কত কি জমে রয়েছে না? আজকে একটু অন্যরকম একটু গল্প করি। সেটা হচ্ছে যে এই যে খেলার মাঠ থেকে কারা রাজনীতির মাঠে গিয়ে বাজিমাত করছেন। খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে গেছেন সারা পৃথিবীতে শত, শত খেলোয়াড়। মানে খেলোয়াড়দের ইমেজটা এমন হয় যে তারা তো একটা পপুলারিটি খেলতে, খেলতে পেয়ে যান। বিশেষ করে তারকা খেলোয়াড়রা। এবং ছোট, ছোট দেশগুলোতে এটা বেশি ঘটে যে তারকা খেলোয়াড়রা পলিটিশিয়ানদের চেয়ে বড় তারকা হয়ে যান, পলিটিশিয়ানদের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে যান। এটাকে দলগুলো কাজে লাগাতে চায়, ব্যক্তিগতভাবে খেলোয়াড়রাও কাজে লাগাতে চান। ফলে এটা খুব অভিনব কিছু না। আমরা একটু আজকে আলাপ করব যে যারা বাজিমাত করছেন। একদম জর্জ উইয়া, ইমরান খানের মতো অত বড় বাজিমাত তো এই ২ জন ছাড়া কেউ করতে পারে নাই। কিন্তু এই লেভেলের কাঁপায়া দেওয়া রাজনীতিবিদ হয়ে গেছেন মাঠ ছেড়ে গিয়ে। সেই লোকেদের নিয়ে একটু কথা বলব। এই কথা বলায় আপনার প্রিয়, অপ্রিয় অনেকের নামই আসবে। সেক্ষেত্রে এটাকে প্রিয়, অপ্রিয়তা দিয়ে জাজ করবেন না। স্রেফ স্টার্স হিসাবে, তথ্য হিসাবে জিনিসগুলো দেখবেন যদি অপ্রিয় কারোর নাম চলে আসে। কারণ রাজনীতিতে গেছে অপ্রিয় তো হইতেই পারে। আমরা এই খেলার মাঠ থেকে রাজনীতির ময়দান দখল করা খেলোয়াড়দের নিয়ে আজকে একটু গল্প করি। যেটা বললাম যে খেলোয়াড় হিসেবে জনপ্রিয়তা পেয়ে সেটাকে রাজনীতির মাঠে বা ক্ষমতার মাঠে প্রয়োগ করা, এটা আদিকাল থেকে হয়ে আসতেছে। আমার ধারণা সেই গ্রিস আমলের অলিম্পিকেও খোঁজ খবর নিলে দেখা যাবে যে ওই সময় যারা জনপ্রিয় খেলোয়াড় ছিলেন, সফল খেলোয়াড় যারা ছিলেন তারা হয়তো কোনো না কোনোভাবে ক্ষমতার কাছে চলে আসছেন। কিন্তু ওইগুলো তো আমাদের আসলে ওইভাবে লিপিবদ্ধ নাই। কিন্তু আমরা মোটামুটি দেখি যে বিংশ শতকের শুরুতে কয়েকজন খেলোয়াড় রাজনীতির ময়দানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। বিশেষ করে ক্রিকেটার, ২ জন ক্রিকেটার, একজন ব্রিটেনে, একজন ইন্ডিয়ায়। ২ জন ক্রিকেটারই ব্রিটিশ ক্রিকেটার, কন্টেম্পোরারি ক্রিকেটার, ব্রিটেনের টেস্ট ক্রিকেটার। এই ২ জন ক্রিকেটার রাজনীতির একদম সর্বোচ্চ স্তরে পৌঁছায় গেলেন। প্রথমে সিবি ফ্রায়ের কথা বলতে হয়। সিবি ফ্রায়ারে নিয়ে তো আসলে গল্প করলে সারাদিনে শেষ হবে না। অলরাউন্ডার অফ অলরাউন্ডার্স। কি যে করেন নাই জীবনে! ন্যাশনাল টিম ইংল্যান্ডের হয়ে ফুটবল খেলছেন, ন্যাশনাল টিম ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলছেন। একসময় দীর্ঘলাপে বিশ্ব রেকর্ডের অধিকারী ছিলেন। এছাড়া দৌড়াতেন, তখন তো এই যে ১০০ মিটার, ২০০ মিটার দৌড় ছিল না? তখন গজের মাপে দৌড় ছিল। এই দৌড়েও কিন্তু আ ইংল্যান্ডের রেকর্ড ছিল ওনার। মানে খেলাধুলায় যা, যা করা সম্ভব। এছাড়া ওই রাগবি খেলছেন ইউনিভার্সিটি দলের হয়ে। আ না করছেন হেন কোনো খেলাধুলা নাই। এর বাইরে আর্মিতে চাকরি করছেন, পড়াইছেন, স্কুলে শিক্ষকতা করছেন, ৩ টা ম্যাগাজিন করছেন। তার ভিতরে সিবি ফ্রাই ম্যাগাজিন, সিবি ফ্রাই ক্রিকেট ম্যাগাজিন, এটা মোটামুটি ইতিহাসের শুরুর দিকের একদম বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন। ধারাভাষ্য দিচ্ছেন, সাংবাদিকতা করছেন, মানে যা, যা ওনার সম্ভব। যা, যা সম্ভব না তাও করছেন। কিরকম? নির্বাচন করছেন ৩ বার। ৩ বার পার্লামেন্ট নির্বাচন করছেন। দুর্ভাগ্যচক্রে এই একটা জায়গায় সাফল্যের দেখা পান নাই। হেরে গেছেন। কিন্তু একটা জনশ্রুতি আছে। ও আচ্ছা, ফিল্মেও অভিনয় করছেন। ২ টো ফিল্মে অভিনয় করছেন। মানে কি যে একটা লোক ছিলেন! অলরাউন্ডার, সবকিছু করবেন উনি। একটা জনশ্রুতি আছে উনি আ উত্তরাধিকার সূত্রে আলবেনীয়। বলা হয় যে আলবেনিয়ার রাজা ওই সময় মারা যাওয়ার পরে ওই বংশলতিকা খুঁজতে, খুঁজতে দেখা গেছিল যে আলবেনিয়ার সিংহাসনের উনি আসলে উত্তরাধিকারী। আলবেনিয়ার রাজা মারা গেছেন, উনি নিঃসন্তান অবস্থায় মারা গেছেন। খুঁজতে, খুঁজতে উনাকে এসে বলা হয়েছিল যে, "আপনি সিংহাসনের উত্তরাধিকারী, আসেন, সিংহাসনে বসেন।" যদি বসতেন তাহলে তো বলতে হবে যে পৃথিবীর সর্বোচ্চ সিংহাসনে বসা ১ম অ্যাথলেট
সিবি ফ্রাই, সেটা উনি যে কোনো কারণে হোক রিফিউজ করছেন। তবে নানা রকম কাউন্সিলে, প্রিভি কাউন্সিল থেকে শুরু করে নানা জায়গায় বক্তৃতা করে বেড়াতেন, নানা রকম প্রতিনিধিত্ব করতেন বিভিন্ন জায়গার। ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করছেন কোনো এক বিচিত্র কারণে, এটা সম্ভবত রণজিৎ সিংজির বন্ধু হিসাবে করছেন। যে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করছেন কিছু নির্দিষ্ট প্রিভি কাউন্সিল সভায়। প্রিভি কাউন্সিল হচ্ছে তখন যে ব্রিটিশ শাসিত যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোর সর্বোচ্চ অথরিটি ছিল, ওখানে সর্বোচ্চ বিচার, সর্বোচ্চ আইন প্রণয়ন হতো। প্রিভি কাউন্সিলের কথাই আমরা আসতে পারি আরেকজন যিনি সিবি ফ্রাইয়ের বন্ধু ছিলেন, তিনি হচ্ছে মহারাজা রঞ্জিত সিংজি। মহারাজা রঞ্জিত সিংজি আর এক অসাধারণ ক্যারেক্টার। উনি সিবি ফ্রাইয়ের মতো এরকম অলরাউন্ড স্পোর্টসম্যান ছিলেন না, কিন্তু উনি ছিলেন একদিকে ইন্ডিয়ায় যখন আসতেন তখন উনি মহারাজা, জামনগরের মহারাজা। ওনার ভাইপো ছিলেন দুলীপ সিংজি। দেখেন, ওনার নামেও ইন্ডিয়ায় একটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট আছে, ওনার ভাইপোর নামেও আছে। ওনাদের পরবর্তীকালে বংশধর কিন্তু অজয় সিংজি জাদেজা, যিনি এখন জামনগরের মহারাজা এবং জামনগরের কয়েক হাজার কোটি টাকার উত্তরাধিকারী। অজয় জাদেজা সম্প্রতি আদালত কর্তৃক ঘোষিত হয়েছেন ওনাদের বংশধর। তো রঞ্জিত সিংজি ইন্ডিয়াতে রাজা ছিলেন, কিন্তু ব্রিটেনে আসলে উনি ফাইনেস্ট ব্যাটসম্যানদের মধ্যে একজন ছিলেন। দেখেন, এখনো মনে করা হয় যে ক্রিকেটের কিছু ফাইনেস্ট শট, ইনক্লুডিং কাভার ড্রাইভ, এগুলা রঞ্জিত সিংজি আসলে ক্রিকেটে আনছিলেন। ওই সময় ক্রিকেটের সবচেয়ে বিউটিফুল ব্যাটসম্যান ছিলেন। তা না হলে একজন কালো মানুষ ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলে ফেলা, এবং মানে ওই সময় যারা তারে দেখছেন তারা প্রত্যেকে বলছেন, ইনক্লুডিং নেভিল কার্টাস, যে এই মানের ব্যাটসম্যান ইংল্যান্ডেও আর জন্মায় নাই। দুর্ভাগ্য যে ইন্ডিয়া টেস্ট দল তার ওইভাবে সার্ভিস পায় নাই। কিন্তু উনি রাজনীতি কিন্তু করছেন। রাজনীতিটা করছেন কিরকম? সরাসরি ইলেকশন করেন নাই। উনি যে সময়ের মানুষ, সে সময় তো আর ইন্ডিয়াতে ইলেকশন প্রসেস ওইভাবে শুরু হয় নাই। কিন্তু উনি ইলেক্টেড প্রতিনিধি ছিলেন। এক দফা প্রিভি কাউন্সিলে প্রতিনিধিত্ব করছেন বন্ধু সিবি ফ্রাইয়ের সঙ্গে। আরেকবার উনি লিগ অফ নেশনসে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করছিলেন। ১৯২০ সালে ওনাকে এই ব্রিটিশ ভারত সরকারের পক্ষ থেকে লিগ অফ নেশনসে ব্রিটিশ ভারতের প্রতিনিধি হিসাবে ঘোষণা করা হয়। এটাকে ঠিক রাজনীতির ময়দানে নামা বলবেন কি বলবেন না জানি না। জামনগরের রাজা তখন ইন্ডিয়ার বিরাট ব্যাপার। জামনগরের রাজা সেই হিসাবে তো এমনিতেই সিংহাসনের অধিকারী। আর যেহেতু লিগ অফ নেশনসের প্রতিনিধি, তাহলে আমরা ধরেই নিতে পারি যে ক্ষমতার সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন উনি। এ দুজনকে যদি আমরা পার হয়ে আসি, তাহলে দেখতে পাবো অজস্র অ্যাথলেট, অজস্র অ্যাথলেট এর পরে ৫০-এর দশক, ৬০-এর দশক এই সময় যার যার দেশে রাজনীতিতে জড়াচ্ছেন। পাকিস্তানে ইতিমধ্যে পার্লামেন্ট মেম্বার পেয়ে গেছে সাবেক ক্রিকেটার। কিন্তু এই সাবকন্টিনেন্টে ১ম আ এ এক্স ইন্টারন্যাশনাল ক্রিকেটার, বড় আ পার্লামেন্টেরিয়ান হিসেবে খুব বিখ্যাত হলেন, তিনি হচ্ছেন বিজি। মহারাজা বিজয় সিংজি আনন্দ। ইন্টারন্যাশনাল ক্রিকেটার ছিলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসাবে এমন না যে রঞ্জি বা ওই রকম নামকরা ছিলেন তা না। কিন্তু বেশ, মানে তখনকার ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের তো একটা আলাদা ওজন ছিল। বিএসজি পরবর্তীকালে ১ম ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসাবে ইন্ডিয়ায় এবং এই সাবকন্টিনেন্টের ১ম ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসাবে পার্লামেন্ট মেম্বার মনোনীত হন। এবং সেটা একবার না, দুবার ৫২ এবং ৫৭ সালে দুবার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন ভিজি। একাধারে উনিও মহারাজা কিন্তু। কিন্তু ততদিনে তো ব্রিটিশ শাসন আর নাই। ফলে মহারাজাদের মহারাজত্ব, আ রাজত্ব শুধুমাত্র কাগজে কলমে। ততদিনে অনেক মহারাজাই রাজনৈতিক অঙ্গনে নেমে পড়ছেন। মানে তাদের যে সাম্রাজ্য ছিল, ওই সাম্রাজ্য তো কাগুজে সাম্রাজ্য হয়ে গেল স্বাধীন হওয়ার পরে ভারত। ফলে তারা রাজনীতির ময়দানে নিজেদের শো করতেন। এখন ভিজি আসলে তার ওই সিংহাসনের দাপট দেখাইছিলেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটারশিপের দাপট দেখাইছিলেন বলা মুশকিল। তবে ভিজি ১ম ইন্টারন্যাশনাল ক্রিকেটার আমাদের সাবকন্টিনেন্টে যিনি পার্লামেন্টে গেলেন। আমি দেখি ইউরোপিয়ান পত্র-পত্রিকাগুলো বড় অ্যাথলেট, ইন্টারন্যাশনাল অ্যাথলেট, তাদের পলিটিশিয়ান হিসাবে বড় ক্যারিয়ার হইছে। কিন্তু এই লোকটার নাম তেমন কেউ নেয় না। তিনি মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম। আপনারাও অনেকে অবাক হয়ে যাবেন, বিএনপির মন্ত্রী ছিলেন কয়েক দফা, এখনো বিএনপির প্রেসিডিয়াম সদস্য। মেজর হাফিজ কিন্তু খুব উল্লেখযোগ্য অ্যাথলেট। এটা আমাদের জেনারেশনে অনেকেই, বা এই জেনারেশনে তো জানার প্রশ্ন প্রায় ওঠেই না। আমাদের জেনারেশনেরও অনেকে ভুলে যান মেজর হাফিজের ব্যাপারটা। এবং মেজর হাফিজ কিন্তু অলরাউন্ডার।
মেজর হাফিজের অলরাউন্ডারশিপ এরকম, মেজর হাফিজ তার সময়ের বাংলাদেশের বেস্ট ফুটবলারদের একজন ছিলেন। মানে পাকিস্তান আমলে। এই পূর্ব পাকিস্তানের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার ছিলেন। পাকিস্তান ন্যাশনাল টিমে খেলছেন। চীনের বিপক্ষে সম্ভবত মেজর হাফিজের একটা হ্যাট্রিকও ছিল। মেজর হাফিজ সে সময়ের খুব উল্লেখযোগ্য ফুটবলার, খুব বড় ফুটবলার। ইন্টারেস্টিং হচ্ছে তার বন্ধুরা যখন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মাঠে লড়াই করতেছেন, মেজর হাফিজ কিন্তু ফুটবল ছেড়ে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। মেজর হাফিজ তো আপনারা জানেন যে ডিফেন্সে জয়েন করছিলেন, ফলে সেনাবাহিনীর অংশ। অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করছেন। বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। মানে কিরকম অলরাউন্ডার দেখেন, একদিকে পাকিস্তানের তখনকার সেরা ফুটবলারদের একজন, পরবর্তীকালে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, একেবারে ফ্রন্টে যুদ্ধ করছেন এবং বিএনপির সময়ে এসে তো ৩ বার সম্ভবত মন্ত্রিত্ব পাইছেন, তার ভিতরে গুরুত্বপূর্ণ সব দপ্তর সামলাইছেন। ফলে আমি মনে করি আমাদের অ্যাটলিস্ট সাবকন্টিনেন্টের বড় পলিটিশিয়ান, অ্যাথলেট কাম পলিটিশিয়ানের যদি তালিকা করেন, মেজর হাফিজকে অবশ্যই সেখানে রাখা উচিত। এবং উনি এখনো অ্যাক্টিভলি পলিটিক্স করে যাচ্ছেন। এই আজকের নির্বাচনেও ওনার খুব বড় ভূমিকা থাকবে, যেহেতু অন্যতম বৃহৎ জোটের প্রেসিডিয়াম মেম্বার। মেজর হাফিজের ওই কাছাকাছি সময়ে টাইগার পতৌদি, ইন্ডিয়ার সাবেক ক্যাপ্টেন, আপনারা ভালো চিনবেন হচ্ছে যদি বলি সাইফ আলী খানের বাবা। এটা আমার বলতে সবসময় লজ্জা লাগে। টাইগার পতৌদি এত বড় ফিগার ছিলেন, বাট তার বাবাও ইফতেখার আলী খান পতৌদি, টাইগার পতৌদি হচ্ছেন মনসুর আলী খান পতৌদি। দুইজনই পতৌদির নবাব ছিলেন। ওনাদের বংশধর হচ্ছে মনসুর আলী খান পতৌদির ছেলে হচ্ছেন সাইফ আলী খান পতৌদি। ও কিন্তু ওনারা দুজন গ্রেট, ওনারা দুজন গ্রেট। টাইগার পতৌদিকে এখনো অনেকে ইন্ডিয়ার গ্রেটেস্ট ক্যাপ্টেন মনে করে। টাইগার পতৌদি কিন্তু নির্বাচন মাঠে লাখ ট্রাই করছেন 1971 সাল এবং তার পরের নির্বাচনটা 75 সাল। দুবার নির্বাচন করছেন, কিন্তু টাইগার পতৌদি কখনো নির্বাচিত হতে পারেন নাই। খুব ব্যাড লাক ওনার, উনি এটা পারেন নাই। তবে এর পরের জেনারেশনে, টাইগার পতৌদিদের পরের জেনারেশনে চমকটা দেখালো পাকিস্তান। এখানে আমরা দেখলাম, আমরা তো সবাই জানি যে পাকিস্তানের যে গোল্ডেন জেনারেশন, ইমরান খানের যে জেনারেশন, এই জেনারেশন থেকে সবচেয়ে বড় নেতা এবং প্রথম নেতা ইমরান খান। হ্যাঁ, ইমরান খান আর জর্জ উইয়া, রাষ্ট্র ক্ষমতার শীর্ষবিন্দুতে পৌঁছানো অ্যাথলেট তো এরা দুইজনই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইমরান খানের নতুন বলের পার্টনার ছিল কে মনে আছে? সারফরাজ নেওয়াজ। সারফরাজ নেওয়াজ রিভার্স সুইং এর আবিষ্কারকর্তা হিসাবেই বলা হয়। পরবর্তীকালে যেটা দিয়ে অনেক পাকিস্তানি বোলার এবং নন পাকিস্তানি বোলারও বিশ্ব জয় করছেন। এই জিনিসটা জন্মদাতা সরফরাজ নেওয়াজ। তখন দুপাশ থেকে ইমরান খান যখন পূর্ণ গতিতে বল করতেন আর সরফরাজ নেওয়াজ তার পার্টনার ছিলেন, দুজন অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং বিশ্বের ত্রাস ওপেনিং জুটি ছিল। কিন্তু মজাটা হচ্ছে সরফরাজ নেওয়াজ কিন্তু ইমরান খানের আগে রাজনীতিতে নামছেন এবং পাঞ্জাব থেকে প্রাদেশিক সংসদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিছুকাল পরে তো 92 ওয়ার্ল্ড কাপের পরপর তো ইমরান খান প্রথমে সমাজসেবা দিয়ে শুরু করলেন, তারপরে তো রাজনীতিতে আসলেন, তেহরিক ইনসাফ দল করলেন। তারপরে ইমরান খান যা করছেন এটা তো মোর দ্যান কিংবদন্তি, এবং এখন লোকটা যা সহ্য করতেছে, যার ভিতর দিয়ে যাচ্ছে, ইমরান খান সারা পৃথিবীর জন্য আইডল হয়ে উঠছেন। খেলোয়াড় হিসাবেও যেমন সর্বকালের সেরাদের তালিকায় নাম থাকবে, রাজনীতিবিদ হিসাবেও অর্জন, ব্যর্থতা এবং অত্যাচারের শিকার হওয়া সব মিলায় ইমরান খানকে রাজনীতিবিদ হিসাবেও কোনোভাবে প্রথম পাতা থেকে নাম সরানো যাবে না, প্রথম পাতায় তার নাম থাকবে। ইমরান খানের রাজনৈতিক জীবন সম্পর্কে ডিটেল না বলি, খেলোয়াড়ি জীবন সম্পর্কে এবার ডিটেল বলবো কি? ওনার সম্পর্কে তো না জানা কিছু নাই। একদিকে যেরকম পুরো পাকিস্তানের ক্রিকেটটা দাঁড় করাইছেন হাতে করে ক্যাপ্টেন হিসাবে, তরুণদের তুলে নিয়ে আসছেন, ওয়াকার, ওয়াসিম, ইনজামাম। পাকিস্তানের গোল্ডেন জেনারেশন পুরোটা ইমরান খানের হাতে করা, এবং সেটা ফল হিসাবে পাকিস্তানরে একটা ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছেন, 92 ওয়ার্ল্ড কাপ। আবার রাজনীতিবিদ হিসাবে একদম রাস্তায় হাঁটছেন, মার খাইছেন, দল করছেন, ছোট্ট একটা দল নিজে তৈরি করছেন, সেই দল একসময় ক্ষমতায় গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। ভাগ্যচক্র, নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব আছে, সব কিছু মিলায় সরকার পতন হলো। ইমরান খান দীর্ঘদিন ধরে জেলে আছেন। মাঝে তো খবর রটে গেছিল যে ইমরান খান বোধহয় আর নেই। তো যাই হোক, স্রষ্টার অশেষ করুণা যে ইমরান খান এখনো পৃথিবীতে আছেন, এবং আশা করি, আমি কোনো রাজনৈতিক পক্ষ অবলম্বন না করেই বলি, আমাদের হিরো তো তিনি মুক্ত বাতাসে আসবেন এবং তার কর্তৃত্ব তিনি আবার রাজপথে আদায় করে নেবেন। আর নিশ্চয়ই ব্যালটের মাধ্যমেই আবার তিনি ক্ষমতায় বসবেন। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সরফরাজ নেওয়াজের সঙ্গে রাজনৈতিক মাঠে কিন্তু ইমরান খানের খুব সাপে নেউলে সম্পর্ক ছিল। সরফরাজ আগে রাজনীতি শুরু করছেন, ইমরান
পরে এসে শীর্ষ পর্যায়ে গেলেন। সরফরাজ পরে খুব আক্রমণ করে কথা বলতেন ইমরান খানকে। এর কাছাকাছি সাবকন্টিনেন্টে আমরা আরো কয়েকজন ক্রিকেটারকে দেখলাম রাজনীতিতে আসতে, পার্লামেন্ট মেম্বার হইতে, কেউ কেউ মন্ত্রীও হইলেন। বিশেষত শ্রীলঙ্কায় অত্যন্ত বড় পদে চলে গেলেন অর্জুনা রানাতুঙ্গা, আরেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক। প্রধানমন্ত্রী হতে পারেন না ইমরান খানের মতো, কিন্তু রানাতুঙ্গার ব্যাপারটা কি, রানাতুঙ্গাকে ঠিক ইমরান খানের সঙ্গে মেলানো যাবে না। কারণ রানাতুঙ্গার বাবা, কাকা, ঠাকুর দাদা, রানাতুঙ্গার পুরো ফ্যামিলি হচ্ছে রাজনৈতিক ফ্যামিলি। ওনরা যেমন 5 ভাই ক্রিকেট খেলছেন, 3 ভাই ইন্টারন্যাশনাল খেলছেন। আবার এইটাও ঠিক যে ওনাদের ফ্যামিলির দিকে যদি তাকান তাহলে ওনাদের ফ্যামিলিতে মন্ত্রীর কম লোকজন খুব একটা পাবেন না। অলমোস্ট ওনার বাবা চাচারা প্রায় সবাই মন্ত্রী ছিলেন। ফলে রাজনৈতিক উত্তরাধিকারও তিনি বহন করতেন। তিনি যে শুধু খেলোয়াড়ি ইমেজ বা 96 ওয়ার্ল্ড কাপটারে ভাঙায় রাজনীতিতে গেছেন এটা বললে একটু সত্যের অপলাপ হবে। ওনার রাজনীতিটাই ওনার রক্তে ছিল। ফলে উনি যখন রাজনীতির ময়দানে গেছেন দুটো সুবিধাই পাইছেন। এক তো শুধু শ্রীলঙ্কার হিরো না, সারা পৃথিবীর অ্যাংরি হিরো, প্রকৃত লিডার মানে ইমরান খানের প্রকৃত যে লিডারশিপ সেটা বহন করার লোক হচ্ছেন অর্জুনা রানাতুঙ্গা। ফলে শ্রীলঙ্কায় তার জনপ্রিয়তা অবিসংবাদিত এবং তিনবার সম্ভবত মন্ত্রিত্ব পাইছেন, নানা রকম দায়িত্ব পালন করছেন। এখন শুকায় কেমন হয়েছেন দেখছেন ওনার ছবি, একটু সার্চ দিয়ে দেখেন যে রানাতুঙ্গা এখন এরকম লিকলিকে হয়ে গেছেন। আমাদের সময় তো আমার চেয়েও মোটা ছিলেন, এখন লিকলিকে হয়ে গেছেন জিম টিম করে। এখন রাজনীতি থেকে একটু বিপাকে আছেন, কিন্তু আবার হয়তো রাজনীতিতে আসবেন। ইন্টারেস্টিং হচ্ছে অর্জুনা রানাতুঙ্গার খুব প্রিয় ছোট ভাই, যাকে রানাতুঙ্গারাই বলা চলে যে আহ, জীবিকা দিয়ে, জীবন দিয়ে ক্রিকেটে টিকায় রাখছেন এবং যে পরে সুপারস্টার হয়েছেন, সানাত জয়সুরিয়া, তিনিও কিন্তু রাজনীতিতে নামছেন। জয়সুরিয়া পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন 2 বার। মন্ত্রিত্ব কি পাইছিলেন মনে করতে পারতেছি না। অবশ্য কিছুদিন আগে বাংলাদেশের মিডিয়ায় বাংলাদেশের যখন খেলা ছিল তখন বাংলাদেশের সাংবাদিকরা তাকে ধরছিল। ওখানে উনি সাকিবের প্রসঙ্গে বলতে গিয়ে বলছিলেন যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রাজনীতিতে যাওয়া, এইটা আমার জন্য বিরাট একটা কেলেঙ্কারি হয়েছে, আমি আর কোনোদিন করবো না, করাটাই ভুল ছিল। এখন তো শ্রীলঙ্কার অত্যন্ত সফল কোচ, শ্রীলঙ্কার কোচ হিসাবে দারুণ সব অ্যাচিভ করতেছেন এবং ইয়াং একটা ব্যাচকে খুব ভালো জেল করতে পারছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার যে দলটা বিশ্বকাপে নিয়ে আসছেন এই দলটা নিয়ে খুব বিতর্ক চলতেছে। শ্রীলঙ্কায় তো বয়কটই করতেছে সিলঙ্কানরা, তাদের এই ন্যাশনাল টিমকে ওন করতেছে না। এটা খুব দুর্ভাগ্যজনক হচ্ছে। ওই কাছাকাছি সময়ে আমরা ইন্ডিয়ায় দেখছি মোহাম্মদ আজহারউদ্দিন, নবজোৎ সিং সিধু, এরাও পার্লামেন্ট মেম্বার হয়েছেন। মোহাম্মদ আজহারউদ্দিন তো পার্লামেন্ট মেম্বার শুধু হয়েছেন তা না, এখন তেলেঙ্গানা কংগ্রেসের সভাপতিও বটে। ফলে ইন্ডিয়াতেও ওই জেনারেশন থেকে বেশ আসছে, ইন্ডিয়া পরেও আসছে। ইন্ডিয়া পরে কিন্তু আমরা গৌতম গম্ভীরকে দেখছি পার্লামেন্ট মেম্বার হইতে, যিনিও আবার পরে রাজনীতি ছেড়ে আবার ক্রিকেটে আসছেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ এখন তিনি। পশ্চিমবাংলায়ও একাধিক ক্রিকেটার যারা টেস্ট খেলছেন, রঞ্জি খেলছেন, তারা রাজনীতিতে আছেন। ইন্ডিয়া এখন অনেক সাবেক ক্রিকেটার রাজনীতিতে আছেন, বললে শেষ করা খুব কঠিন হবে, এই জন্য পুরো তালিকা না বলি, আমরা একটু ফুটবলে চলে যাই বরং। ইন্টারন্যাশনাল ফুটবলে ফুটবলারদের রাজনীতিতে যাওয়ার প্রবণতা আমরা অনেক পরে দেখছি। মানে প্রথম জেনারেশনের দিকে, প্রথম সুপারস্টার দিকে যদি দেখি, পেলেকে সম্মানসূচক পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী করা হয়েছিল। এছাড়া ওই সময়ের সুপারস্টাররা কেউ ওইভাবে রাজনীতিতে আসেন নাই। তবে ব্রাজিলেই বেবেতো পার্লামেন্ট মেম্বার হয়েছেন, রোমারিও পার্লামেন্ট মেম্বার হয়েছেন। এরপরে ওই কন্টেম্পোরারি সময় আমরা বাংলাদেশে দেখছি সালাম মুর্শেদি, একসময় বাংলাদেশের রেকর্ড সংখ্যক গোলের মালিক ছিলেন সালাম মুর্শেদি, পার্লামেন্ট মেম্বার হয়েছেন। ফুটবলাররাও সারা পৃথিবীতে একটু একটু করে রাজনীতিতে আসতেছেন। এই সময়ে কিন্তু রাজনীতির ময়দানে নামা শুরু করছেন জর্জ উইয়া, প্রথম আফ্রিকান ব্যালন্ডিয়ার জয়ী, প্রথম আফ্রিকান ব্যালন্ডিয়ার জয়ী। এটুকু বললেও আসলে জর্জ উইয়ার প্রতাপটা বোঝা যায় না। ইউরোপে আফ্রিকান পরিচয়ে, মানে আফ্রিকানরা তো অনেকেই ফ্রান্সের হয়ে খেলেন, অনেকেই বিভিন্ন দেশের হয়ে খেলেন, কিন্তু আফ্রিকান পরিচয়েই যারা ইউরোপ ডমিনেট করছেন তারা কেউ জর্জ উইয়ার লেভেলে পৌঁছানোর কথা বোধহয় এখনো কল্পনা করতে পারেন না। আমি মোহাম্মদ সালাহ সহ বাকিদের প্রতি প্রবল শ্রদ্ধা রেখেই বলতেছি, জর্জ উইয়া অন্য লেভেলের খেলোয়াড় ছিলেন। সেটা শুধু তার ব্যালন্ডিয়র প্রাপ্তি দিয়ে আপনি বুঝতে পারবেন না জর্জ উইয়ার ফুটবল লেগাসিটাকে। এবং জর্জ উইয়া
ফুটবল থেকে রিটায়ার করার পরপরই লাইবেরিয়ায় রাজনীতিতে নেমে গেলেন। কিন্তু প্রথম দিকে খুবই ব্যর্থ হয়েছেন। ওনাকে খুব স্ট্রাগল করতে হয়েছে। কয়েক দফা পার্লামেন্ট ইলেকশনে হারছেন, জেল-জুলুম সহ্য করছেন। অবশেষে সাফল্য পেলেন এসে ২০১৮ সালে। এবং সাফল্য যখন পেলেন তখন আসলে ভুবন কাঁপায়া দিছেন। ইমরান খানের পরে ২য় অ্যাথলেট হিসাবে রাষ্ট্রপ্রধান হলেন। এবং এরপর তো লম্বা সময় রাষ্ট্র শাসন করছেন, লাইবেরিয়া শাসন করছেন। এখন আবার উইয়ার ছেলে মোটামুটি লেভেলে খেলতেছেন। টিমোথি উইয়া বোধহয় নাম, নাম এক্সাক্ট মনে করতে পারতেছি না। এর মধ্যে আমরা ক্রিকেট ফুটবলের বাইরে কিছু অ্যাথলেটকে রাজনীতিতে বেশ বড় জায়গায় দেখলাম। এনএফএল এর কিংবদন্তি হল অফ ফেমের মেম্বার বিল ব্র্যাডলি সিনেটর নির্বাচিত হলেন। আর্নল্ড শোয়ার্জেনেগার তো সবচেয়ে বড় ধাক্কাটা দিলেন। শোয়ার্জেনেগারের কথা বললে অবশ্য আপনাদের একটু ইয়ে লাগবে যে এই আর এক অলরাউন্ডার। যে শোয়ার্জেনেগারের কথা কেন হচ্ছে, এটা তো সিনেমা নিয়ে কথা হচ্ছে না, কথা তো হচ্ছে খেলাধুলা দিয়ে। শোয়ার্জেনেগার স্পোর্টসম্যান ছিলেন, টানা ৭ বার মিস্টার অলিম্পিয়া হয়েছিলেন। বডি বিল্ডিং এর কিংবদন্তি, বডি বিল্ডিং এর কিন্তু কিংবদন্তি আর্নল্ড শোয়ার্জেনেগার। কিন্তু দুনিয়া জুড়ে লোকজন টার্মিনেটর হিসাবে চেনে। সেই টার্মিনেটর ইমেজ বা বডি বিল্ডিং এর ইমেজ দুটোকেই একটা দারুণ ভদ্রতার মধ্যে নিয়ে এসে, এগুলো অভদ্র কাজ তা বলতেছি না, মানে একেবারে ইয়ে আমেরিকান সোভার যে অ্যাটিটিউড সেটার ভিতরে নিয়ে এসে রাজনীতিতে আসলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর হলেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে শোয়ার্জেনেগার সেই মানুষ যিনি রাজনীতিতে যেদিন যাত্রা শুরু করলেন, যেদিন ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসাবে শপথ নিলেন, সেদিনের আগেই জানায় দিলেন আর কখনো ফিল্ম করবেন না। সম্ভবত এটা নির্বাচনের আগে সিদ্ধান্ত নিয়েছিলেন, এক্সাক্ট মনে করতে পারতেছিলাম না। কারণ কি ওনার ওখানে একটা ইয়ে ছিল যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করতে চায় না। আমি যদি একাধারে মুভি করতে থাকি, মুভি থিয়েটারে চলবে, আর নির্বাচনী প্রচারণায় আমি অংশ নেব, তাহলে তো মুভিটা নির্বাচনী প্রচারণার অংশ হয়ে যাবে। দেখেন মানে কোন লেভেলে স্পোর্টিং সেন্সটা কাজ করে। এই সেন্সটা অনেকের কাজ করে নাই বলেই হিরো হইতে পারে নাই। একই সঙ্গে যে দুটো কাজ করা যায় না, একটা ছেড়ে আর একটা করতে হয়, এটাই হচ্ছে শোয়ার্জেনেগারের শিক্ষা। এই জিনিসটা আমি প্রায় জায়গায় বলি যে করেন, রাজনীতি করেন। আপনি অ্যাথলেট ছিলেন, সেই ইমেজ কাজে লাগায় রাজনীতি করেন, কিন্তু আগের খেলাটা ছেড়ে দেন, খেলাটা ছেড়ে দেন। একসঙ্গে দুটো যখন করবেন না, তখন একটা আরেকটাকে প্রভাবিত করে, তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। এরপরে আমরা বাংলাদেশের দুজন ক্রিকেটারকে পার্লামেন্টে দেখলাম। প্রথমে মাশরাফি, পরে সাকিব, দুজনই খেলা চলা অবস্থায় পার্লামেন্টে গেলেন। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, যেটা একটু আগে বললাম যে এটা তো এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সে তর্ক বিতর্ক হয় স্বাভাবিক। মাশরাফি একদিকে যখন হুইপ, অন্যদিকে তখন জাতীয় দলে খেলতেছেন। এ বা তখন জাতীয় দলে ছিলেন না, কিন্তু জাতীয় দলে থাকা অবস্থায় বিশ্বকাপের ক্যাপ্টেন, বিশ্বকাপ দলের ক্যাপ্টেন, সে সময় তিনি পার্লামেন্ট মেম্বার। আবার জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেট খেলতেছেন, তখন তিনি ন্যাশনাল পার্লামেন্টের হুইপ। এগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সাকিবের ক্ষেত্রেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করে। মোটামুটি বড় নাম বলে ফেলছি, একজনের কথা বলা হয়নি, ইয়ান বোথাম। সেকালের মানুষ, ইমরান খানদের সময়ের মানুষ, কিন্তু এই সম্প্রতি ২০২০ সালে এসে হাউস অব লর্ডসের সদস্য নির্বাচিত হচ্ছেন। তবে আজকেই যখন কথা বলতেছি, আজকেই আমরা আরেকজন অ্যাথলেটকে পার্লামেন্ট মেম্বার হিসাবে পেয়ে যেতে পারি। তিনি হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার এবং বেশিরভাগ খেলোয়াড় বিশেষজ্ঞর মতেই বাংলাদেশের সর্বকালের সেরা গোলরক্ষক আমিনুল হক। ঢাকা ১৬ থেকে বিএনপির হয়ে নির্বাচন করতেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক। খুব সম্ভবত আজকে, এখন নির্বাচনের ফলাফল নিয়ে তো আগে কথা বলা যায় না, আজকে হয়তো আমরা আরেকজন অ্যাথলেটকে সংসদে দেখতে পাবো। এবং যদি জন অনুমান ঠিক থাকে, তাহলে আমরা বাংলাদেশে আরেকজন অ্যাথলেটকে হাফিজ ভাইয়ের পরে, মেজর হাফিজের পরে আরেকজন অ্যাথলেটকে হয়তো মন্ত্রী পরিষদেও দেখতে পারি। এর মাঝে বলতে ভুলে গেছি, নাইমুর রহমান দুর্জয়, সাবেক ফুটবল ক্যাপ্টেন জয়, এরাও কিন্তু পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছিলেন এবং মন্ত্রিত্বও পাচ্ছিলেন। জয় তো ক্রীড়া প্রতিমন্ত্রীও হয়েছিলেন। এদের কথাটা বলতে ভুলে গেছিলাম। তবে আজকে আমিনুল ভাইয়ের একটা সম্ভাবনা আছে, শেষ পর্যন্ত সেটা না হলেও রাজনীতিতে তিনি যথেষ্ট দক্ষতা দেখাইছেন। এবং তার রাজনীতিটা খুব ইন্টারেস্টিং যে তিনিও খেলা ছাড়ার পরে এসে রাজনীতি করছেন এবং রাজনীতিটা একদম ময়দানের রাজনীতি করছেন।
আমিনুল ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা বাকিদের সঙ্গে একটু মিলানো কঠিন। তারটা অনেকটা আ জর্জ উইয়া বা ইমরান খানের মতো যে রাজনীতি শুরুই করছেন বিরোধী দলের হয়ে। আর বাংলাদেশের মতো দেশে বিরোধী দলের হয়ে রাজনীতি শুরু করা এর চেয়ে দুর্বিষহ ব্যাপার আর তা নাই। তার ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ার কয়েক মাস পার হতে না হতেই ৬ মাসের বেশি জেলে কাটায় ফেলছে। মানে এই লোকটা রাজনীতির চেহারা বোঝার আগেই জেলে চলে গেছে। ফলে আমিনুল ভাই দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকের এই দিনটাতে আসছে। তার জন্য প্রার্থনা থাকলো। আমি বলতেছি না যে আমিনুল ভাই জিতে আসলে খুশি বা অখুশি হব, কিন্তু আরেকজন অ্যাথলেটকে সংসদে দেখা যাবে। যাই হোক, যে বা যারাই জিতুক শেষ পর্যন্ত প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো। দুনিয়া জুড়ে যত অ্যাথলেট রাজনীতিতে নামছেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না ঘটায় তারা সবাই যেন জীবনে সফল হন, সকলের জন্য প্রার্থনা রইল। সবাই ভালো থাকবেন।